দেখেছো আমরা রিজিডের মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রথম পোর্শনটাকে কমপ্লিট করেছি। এরপরে মোমেন্ট অফ ইনার্শিয়ার চ্যাপ্টারটাকে এগোতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো এই কারণে আমরা এবার স্ট্যাটিক্সের সেন্টার অফ গ্র্যাভিটি অবধি কমপ্লিট করব, তারপরে আবার আমরা রিজিডে এন্ট্রি নেব। ঠিক আছে, এমন নয় যে সেন্টার অফ গ্র্যাভিটি না শিখিয়ে পড়ানো যেত না, নিশ্চয়ই যেত, আমি অস্বীকার করছি না, কিন্তু তাতে কোথাও একটা যেন ফাঁক থেকে যেত। কোথাও একটা তোমাদের মনে হতো কিছু পড়তে গিয়ে যে আমাকে এটা মেনে নিতে হচ্ছে যে এর সেন্টার অফ গ্র্যাভিটি এটা, যে এই বডির সেন্টার অফ গ্র্যাভিটি এটা, সেই কনসেপ্টটা যেন তোমাদের মধ্যে না আসে। আমরা প্রপারলি এগোবো। এবার আমরা স্ট্যাটিক্স কিছুটা পোর্শন কিন্তু এগিয়ে নেব। স্ট্যাটিক্স এগোতে গেলে প্রথম যেটা আমাদের প্রয়োজন পড়ে, মেকানিক্সের উপরে একটা প্রিলিমিনারি কনসেপ্ট আমাদের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। এই চ্যাপ্টার 1 যেটা করাচ্ছি এটা কিন্তু প্রিলিমিনারি আইডিয়া, এটা খুব বেশি বড় নয়। এর উপরে প্রবলেম দেখবে আমাদের বইয়ে দেওয়া আছে, বাট প্রবলেম তোমার না করলেও চলবে। প্রবলেম তোমার নিজের সুবিধার জন্য তুমি 2-4টে করতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি কোনো প্রবলেম কিন্তু করাবো না। বইয়ে অনেক করা আছে, দেখবে এক্সাম্পলস এক্সারসাইজ মিলিয়ে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে। ফার্স্ট চ্যাপ্টারে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু করা আছে, যা করা আছে যথেষ্ট। তোমরা চাইলে সেগুলো দেখে নেব। আমার এখান থেকে প্রিলিমিনারি কনসেপ্টের কিছু থিওরিটিক্যাল পার্ট দরকার। ঠিক আছে, কিছু থিওরিটিক্যাল পার্ট দরকার। স্ট্যাটিক্স বলতে আমরা মেকানিক্সের সেই ব্রাঞ্চটাকে বুঝি যেখানে আমরা ফোর্স এবং মোমেন্ট নিয়ে অ্যানালিসিস করি। যে ফোর্স এবং কোনো ফোর্স যদি সে রেস্টে থাকে তাহলে কী পজিশনে থাকবে, তাকে যদি ভাইব্রেট করা হয়, দ্যাট ইজ কোনো প্রেশারাইজ করা হয় কোনোভাবে, তাহলে সে কী পজিশনে থাকবে। প্রথম আমাদেরকে এখানে দুটো পার্টে চিন্তা ভাবনা করতে হবে। একটা হচ্ছে ফোর্স কাকে বলে, আর একটা হচ্ছে মোমেন্ট কাকে বলে। তো আমরা আজকে ফোর্সের হাফ পোর্শনটা আলোচনা করব, বাকি হাফ পোর্শন আর একদিন আলোচনা করব। তো এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি ফোর্স। ফোর্সের ডেফিনেশন কি? এ ফোর্স ইন মেকানিক্স any action that changes or tends to change the state of rest or of uniform motion of the body. কোনো বস্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ রেস্টে আছে, আমরা ফোর্স বলতে বুঝবো সেই অ্যাকশান যে তার এই রেস্টে থাকাটাকে প্রভাবিত করবে, বা কোনো বডি হয়তো কোনো ইউনিফর্ম মোশনের আন্ডারে আছে, আমরা ফোর্স বলতে বুঝবো যে তার এই ইউনিফর্ম মোশনটাকে পরিবর্তন করবে। এবার দেখো এখানে টেন্স টু চেঞ্জ বলে একটা শব্দ আছে। টেন্স টু চেঞ্জ মানে যখন হয়তো বাস্তবে তার পরিবর্তন হবে না, বাট আমি ইমাজিনারিলি অনেক কিছু ভেবে নেবো যে চেঞ্জ হলে কী কী হতে পারতো। দ্যাট ইজ দ্য টেন্স টু চেঞ্জ লিমিটিং কনসেপ্ট। টেন্স টু চেঞ্জ লিমিটিং কনসেপ্ট। প্রথমে যেটা মাথায় রাখবে, আমরা সাধারণত এখানে সেই সমস্ত সিস্টেম অফ বডিগুলোকে নিয়ে কালেক্ট করি যারা সাধারণত যারা রেস্টে আছে। ওকে, ইকুইলিব্রিয়াম শব্দটার মানে বোঝার খুব প্রয়োজন। ইকুইলিব্রিয়াম মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সাম্যাবস্থা। একটা বডির উপরে দেখা যাচ্ছে একগুচ্ছ ফোর্স এফেক্ট করে আছে, দেখা যায় 100টা ফোর্স একটা বডির উপরে এফেক্ট করে আছে, বাট বডির মুভমেন্টটা যেমন ছিল সেটাই চলছে, চিরন্তনভাবে সেটাই চলছে, তাহলে আমরা বলবো বডি ইকুইলিব্রিয়ামে আছে। সাধারণত যদি আমাদের ডেলি রুটিন দিয়ে ভাবো, আমরা সকালবেলায় উঠি, সারাদিন পড়াশুনো করি, রাত্রে ঘুমোই, আবার পরের দিন উঠি, সারাদিন পড়াশুনো করি, রাত্রে ঘুমোই, এটাকে তারা বলতে পারো আমরা ইকুইলিব্রিয়ামে আছি। আমরা কাজ করছি এবং আমরা যেমনভাবে থাকার তেমনভাবেই থাকি। হঠাৎ করে যদি আমাদের কোনো একদিন কিছু একটা ভেঙে চলে যায়, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম অবস্থাটা বিঘ্নিত হয়। তাহলে বিঘ্নিত হলে কি করতে হবে? আমাদেরকে নতুন অবস্থাতে আবার ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করতে হবে। যেটা ঘটে যাবে তোমার জীবনে সেটাকে তো তুমি ফেলে বেরোতে পারবে না, সেটাকে নিয়েই তোমাকে আবার নিজেকে রিকনস্ট্রাক্ট করতে হবে এবং ইকুইলিব্রিয়ামে আসতে হবে। দ্যাট ইজ, কোনো বডি যদি রেস্টে আছে অনেকগুলো ফোর্সের আন্ডারে, তাহলে আমরা বলি সিস্টেমটা সেই মুহূর্তে ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, এই রেস্টে থাকা মানে কি? সে তার স্বাভাবিক অবস্থাটাকে ছেড়ে বেরোচ্ছে না, বাট সে যদি একটা রোটেট করতে থাকে একটা ফোর্সের আন্ডারে, তাহলেও সেটা ইকুইলিব্রিয়ামে আছে। রেস্ট মানে এখানে এই ধরনের রেস্ট। এবার আমাকে তাহলে প্রথম যেটা বুঝতে হবে, এখানে যা কিছু ঘটছে সব কিছু ঘটছে কিন্তু ফোর্স নিয়ে।
যা কিছু ঘটছে সব কিছু ঘটছে ফোর্স নিয়ে। তাহলে আমাকে প্রথম যেটা বুঝতে হবে, ফোর্স সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। তার জন্য আমরা চলে যাব, একটা রাফ স্ট্রাকচার আমি করে দিয়েছি, এটাগুলো দেখলে তোমাদের বইয়ের লেখাটা তো দেখবেই, তার সাথে এগুলো দেখে নেবে, অনেকটা সুবিধা হবে। সাধারণত আমরা স্ট্যাটিক্সে কত ধরনের ফোর্স নিয়ে কালচার করি, আমি শুধু সেই কটাই লিখেছি, ফোর্স অনেক রকমের হয়। আমি এখানে লিখেছি সেই ফোর্সগুলো যেগুলো নিয়ে আমরা স্ট্যাটিক্সে কালচার করি। যেমন টেনশন অর থ্রাস্ট, এটাকে নিয়ে আমরা এখানে এনোনমাস টাইম কাজ করব, প্রচুর কাজ করব। অ্যাকশান অ্যান্ড রিয়াকশান, মনে রাখতে হবে অ্যাকশান এবং রিয়াকশান তারা সেলফ অ্যাডজাস্ট ফোর্স। সেলফ অ্যাডজাস্ট ফোর্স, একই বডির উপরে অ্যাকশান রিয়াকশান নেওয়ার পরেও যদি বডি সাম্যাবস্থায় থাকে, তার মানে জানতে হবে তারা একে অপরকে কী করেছে, অ্যাডজাস্ট করেছে, একে অপরকে অ্যাডজাস্ট করেছে। অ্যাট্রাকশান অর রিপালশান, দ্যাট ইজ কাউকে টানা বা কাউকে ঠেলে দেওয়া। অবশ্যই কোনো একটা তার মুভমেন্টের অভিমুখ থাকবে। ফ্রিকশান, ঘর্ষণ। লাস্ট হচ্ছে ওয়েট। তাহলে এই পাঁচটা হচ্ছে আমার এখানে যে ফোর্সগুলো প্রয়োজন হয় সেগুলো। এর মধ্যে অ্যাকশান রিয়াকশানের ডেফিনেশান বলার কিছু নেই, আমরা বুঝি অ্যাকশান রিয়াকশান কি। ফ্রিকশান, ঘর্ষণ বল আমরা বুঝি, ওয়েটও আমরা বুঝি, টেনশন থ্রাস্টও আমরা বুঝি না তা নয়। কিন্তু টেনশন থ্রাস্টের ডেফিনেশান বিভিন্নভাবে অনেকে ব্যাখ্যা করে। আমাদের এই স্ট্যাটিক্স পড়তে গিয়ে যে এক্সপ্লেনেশনটা লাগবে টেনশন থ্রাস্টের এগেনস্টে, আমি শুধু সেই দুটোই দিয়েছি। বডি পুলড বাই এ স্ট্রিং ইজ এ ফোর্স অফ টেনশন এক্সার্টেড বাই দ্য স্ট্রিং অন দ্য বডি। কোনো বডিকে যদি কোনো স্ট্রিং দ্বারা টানা হয়, তাহলে এই যে টানা, এই সিস্টেমটাকে আমরা বলি ফোর্স অফ টেনশন। কে কাকে দিচ্ছে? স্ট্রিং বডির উপরে দিচ্ছে। বডি পুশড বাই এ রড ইজ এ ফোর্স অফ থ্রাস্ট এক্সার্টেড বাই দ্য রড অন দ্য বডি। দ্যাট ইজ কোনো বডিকে যদি কোনো রড দিয়ে ঠেলে দেওয়া হয়, পুশ করা হয়, তাহলে রড থেকে বডির উপরে যে ফোর্সটা গেল এটাকে আমরা বলি থ্রাস্ট। তার মানে টেনশন হচ্ছে পুল আর থ্রাস্ট হচ্ছে পুশ। তার মানে থ্রাস্ট এবং টেনশন তারা অপোজিট সেন্সে কাজ করে। অ্যাট্রাকশন অর রিপালশন, মনে রাখবে এই অ্যাট্রাকশন এবং রিপালশন এটা এমন একটা ফোর্স যাকে আমরা চোখে দেখতে পাই না। দ্যাট ইজ এক্সাম্পল অফ নন ভিজিবল ফোর্স, দ্যাট ইজ দ্য অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। দিস ফোর্স হ্যাজ নো ভিজিবল কন্ট্যাক্টস উইথ দ্য বডি। এই ফোর্সগুলোর বডির সাথে কোনো ভিজিবল কন্ট্যাক্ট নেই। একে আমরা বলেছি, তার একটা সিম্পল এক্সাম্পল অ্যাট্রাকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ সে টানে। রিপালশন, দ্যাট ইজ বিকর্ষণ। যে কোনো ম্যাগনেটের লাইক প্যারালাল, এই লাইক পোলের যে ফোর্স একে অপরকে ঠেলে দেয়, দ্যাট ইজ দ্য রিপালশন। তাহলে মোটামুটি এই ফোর্সের কনসেপ্ট আমাদের এক্ষেত্রে প্রয়োজন পড়বে। দিজ আর দ্য প্রিলিমিনারি কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমাদের এখানে কিন্তু প্রয়োজন পড়বে। ওকে, এই কনসেপ্টগুলো আমাদের এখানে প্রয়োজন পড়বে। আমি এগুলোকে আরেকটু ওখানে এক্সপ্লেনেশন করে দিয়েছি, ক্লাসে করানোর মতো করে এক্সপ্লেনেশন করে দিয়েছি। এবার হচ্ছে তাহলে এই ফোর্সকে আমরা রিপ্রেজেন্ট করবো কী করে? আমাদের তো এই ফোর্সটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এই ফোর্সটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কী করে? একটা পয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করি কী করে? জাস্ট একটা ডট দিয়ে দিয়ে আমরা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করি। তাহলে একটা ফোর্সকে আমরা রিপ্রেজেন্ট করবো কী করে? দেখো, একটা ফোর্সের কী কী থাকে? ম্যাগনিটিউড থাকে, কত অ্যামাউন্টের ফোর্স আমরা কোনো বডির উপরে দিলাম বা কোনো বডি থেকে অ্যাকসেপ্ট করলাম। জানো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টেরও একটা ম্যাগনিটিউড আছে। দ্যাট ইজ প্রত্যেকটা ফোর্সের কী থাকে? একটা ডেফিনাইট ম্যাগনিটিউড থাকে, একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, ডিরেকশন থাকে, যে আমি এই ডিরেকশানে ফোর্সটাকে দিলাম। 3 নাম্বার, যে কোনো বডির উপরে আমরা একটা পয়েন্টে গিয়ে ফোর্সটা দিই। দ্যাট ইজ একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকে। তোমরা বলতে পারো একটা ম্যাগনেটের ক্ষেত্রে সেটা কী করে সম্ভব? তার জন্যই আমরা বলেছি ওটা কিন্তু ইনভিজিবল ফোর্স, ওটাকে এই ক্রাইটেরিয়া থেকে বাইরে রাখতে হবে। তাহলে ফোর্সের কী কী আছে? ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে। মনে রাখবে একটা ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এবং ডিরেকশন মিলিয়ে আমরা ফোর্সের লাইন অফ অ্যাকশন পাই।
লাইন অফ অ্যাকশন মানে যে লাইন বরাবর ফোর্সটা কাজ করছে, এবং এই লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন অবধি কিন্তু বের করা যায়। সেটা নেক্সট টপিক বা নেক্সটেরও নেক্সট টপিক, সেটা তখন দেখা যাবে যখন আমরা ফার্স্ট চ্যাপ্টার, এটা তো আমরা চ্যাপ্টার 0-তে আছি, দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 0 আমি স্টার্ট করেছি। যখন আমরা চ্যাপ্টার 1-এ যাবো, এটা আমাদের বইয়ের চ্যাপ্টার 1, কোনো অসুবিধা নেই, বাট এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 0, স্ট্যাটিক্স প্রিলিমিনারি। এটা যখনই আমরা মেন চ্যাপ্টারে যাবো, আমরা লাইন অফ অ্যাকশন ভাববো। তাহলে ছবিতে দেখতেই পাচ্ছ আমি একটা রিজিড বডি ড্র করেছি, একটা পয়েন্ট এ নিয়েছি, এ থেকে একটা পয়েন্ট পিকে আমি দিয়েছি, যার লাইন অফ অ্যাকশনটা এখানে এবি, পি এর ফোর্সের পরিমাণটা হচ্ছে এখানে পি, ফোর্সের ডিরেকশনটা হচ্ছে এ থেকে বি এর দিকে। তার মানে একটা ফোর্সের কী কী আছে, ডেফিনাইট ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে। আর বাস্তবে আমরা একটা স্ট্রেট লাইনের কী কী আছে বলি, লেন্থ থাকে, স্ট্রেট লাইন একটা নির্দিষ্ট ডিরেকশনে যায়, এবং যে কোনো স্ট্রেট লাইন অনেক পয়েন্ট দিয়ে পাস করে, দ্যাট ইজ কোনো একটা পয়েন্টকে যদি পার্টিকুলার পয়েন্ট বলি সেটা দিয়ে অবশ্যই পাস করে। তার মানে সোজা বাংলায় বলতে গেলে যে কোনো স্ট্রেট লাইন পয়েন্ট দিয়ে পাস করে। ইনফ্যাক্ট পার্টিকুলার পয়েন্ট আমরা তাকে একটা কনসিডার করতেই পারি, একটা স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টকে আমরা পার্টিকুলার ধরতে পারি, এক্ষেত্রে সেই পয়েন্টটাকেই না হয় আমরা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ধরে নেব। তার মানে একটা ফোর্স একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্লেস করা যেতে পারে। সো ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ স্ট্রেট লাইন। শুধুমাত্র তোমাদের মতবিরোধ থাকতে পারে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এখানে যে পয়েন্টটা আমরা ফোর্সকে দেব সেই পয়েন্টটাকে পার্টিকুলার ধরে ওটাকেই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ধরে নেব। তার মানে একটা ফোর্সকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেটাই দেখবে এখানে টপিক ওয়াইজ বলা আছে, geometrical representation of a force by a straight line. A force has magnitude and acts at a particular point of a body in a definite direction, that is having a definite magnitude, direction and point of application, the latter two giving the line of action of the force. Now a straight line has also the length and direction and can be drawn through a particular point. অবশ্যই ইনফাইনাইট পয়েন্ট থাকবে, আমরা একটা পয়েন্টকে পার্টিকুলার ভাবতেই পারি। Thus a straight line drawn through the point of application of a force can represent the force completely in magnitude, direction and position. So a force can be represented by a straight line. এটা মাথায় রাখতে হবে। The principle of transmissibility of a force. The principle of transmissibility of a force. Principle of transmissibility আমাদের এনশিওর করে কোনো একটা ফোর্সকে আমরা যদি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বদলে দিই, সিস্টেমের উপরে কোনো পরিবর্তন আসবে না। কি বলেছে, দি এফেক্ট অফ এ ফোর্স অ্যাক্টিং অন এ রিজিড বডি অ্যাট এনি পয়েন্ট ইজ আনঅল্টার্ড if its point of application is transferred to any other point on its line of action, provided the latter point is rigidly connected with the rigid body. সোজা বাংলায় শুনবে, এই ইতিহাস আমাদেরই লেখা, অস্বীকার করব না। এই ইতিহাস পড়ে বোঝানো হচ্ছে, আমি যে রাফ ওয়ার্কগুলো দেবো, রাফ ওয়ার্ক দেখলে তুমি নির্দ্বিধায় বুঝতে পারবে। এই চ্যাপ্টার 0টা পুরোপুরি অনলাইনে হবে, চ্যাপ্টার 1 থেকে অনলাইন অফলাইন হিসাবে আমাকে এগোতে হবে। প্রবলেমগুলো অফলাইনে যাবে, থিওরিগুলো অনলাইনে যাবে, সেইভাবে এগোতে হবে। তো কি বলেছি না, একটা ফোর্সের এফেক্ট একটা রিজিড বডির উপরে কখনো পরিবর্তন হবে না যদি ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে তুমি বদলে দাও। বাট মাথায় রাখতে হবে, অ্যানাদার যে পয়েন্টে তুমি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে শিফট করাবে সেই পয়েন্টটা ওই রিজিড বডির উপরেরই পয়েন্ট হতে হবে। তার জন্যই বলা হয় যে রিজিডলি কানেক্টেড উইথ দ্য রিজিড বডি। দ্যাট ইজ, এখানে সাপোজ ফোর্সটা আছে এ পয়েন্টে, তুমি এই এ পয়েন্ট থেকে পি ফোর্স কাজ করছে, তুমি যদি ফোর্সটাকে বি পয়েন্টে চেঞ্জ করে দাও কোনো প্রবলেম নেই, বাট মাথায় রাখতে হবে বি পয়েন্টটাও কিন্তু এই রিজিড বডির উপরে আনতে হবে। ওকে, বলে যদি প্রিন্সিপল is a natural consequence of the conditions of equilibrium of two forces acting on a rigid body, namely that the two equal force acting on a same line and a same body in opposite sets produce equilibrium. দ্যাট ইজ, একটা লাইনের উপরে দুটো ইকুয়াল ফোর্স যদি অপোজিট ডিরেকশানে কাজ করে এবং সেম পয়েন্টকে বেস করে, তাহলে তারা কি করে, ইকুইলিব্রিয়াম নিয়ে আসে। এটা তো আমরা সবাই জানি যে একটা বডি, তার উপরে একটা পয়েন্ট পি এর দিকে বাম দিক থেকে একটা ফোর্স পি আসছে, ডান দিক থেকে একটা ফোর্স পি আসছে, তার মানে তারা হোললি ওই সিস্টেমের উপরে কি করবে, ইকুইলিব্রিয়াম ড্র করবে। একটা বডি, তার উপরে পি পয়েন্ট, তার উপরে বাম দিক থেকেও পি এর দিকে কাজ করছে, বা অন্যভাবে ভাবো, আমি এখানে একটু তোমাদেরকে প্রিন্সিপালটা বুঝিয়ে দিই। সাপোজ এই হচ্ছে এ পয়েন্ট, এই পি ফোর্সটা এর দিকে কাজ করছে,
এর ডান দিক থেকে। আর এই পি ফোর্সটা খেয়াল করে দেখো আলটিমেটলি এর বাম দিক থেকে এর দিকে কাজ করছে। তার মানে এই পি এবং এই পি তারা একে অপরকে অলওয়েজ ইকুইলিব্রিয়াম দেবে, কারণ আমরা জানি ফোর্সেস ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট সেন্স, তাদের ওভারঅল সাম আপ কত হয়ে যায়, 0 হয়ে যায়। এইটার উপরে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ এ ফোর্স। তো এত জটিল করে আমি বোঝাবো না, আমি অনেক সহজে বোঝাচ্ছি। 3টে ডায়াগ্রাম বুঝতে হবে, এই পুরো স্ট্রাকচারটা তুমি বুঝে যাবে। দেখো দিস ইজ এ বডি, অবজার্ভ করলে দেখবে এখানে এ পয়েন্ট থেকে পি ফোর্সটা কাজ করছে, এ পয়েন্ট থেকে পি ফোর্সটা কাজ করছে। আমার ডিম্যান্ড কি? আমার ডিম্যান্ড হচ্ছে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এ কে আমি অ্যানাদার যে কোনো পয়েন্ট বিতে এই রিজিড বডির উপরে কোনো পয়েন্ট বিতে শিফট করতে পারি। পিকচার 2 খেয়াল করবে, দেখো পিকচার 2তে আমি এই রিজিড বডির উপরে অ্যানাদার একটা পয়েন্ট নিলাম পি, এই বি, অ্যানাদার একটা পয়েন্ট নিলাম বি। বিতে আমরা দুটো ফোর্সকে ইমাজিন করছি কিভাবে, বি থেকে একটা ফোর্স বি এর ডান দিকে চলে যাচ্ছে, বি থেকে একটা ফোর্স বি এর বাম দিকে চলে যাচ্ছে, এটা আমি ইমাজিন করলাম। তার মানে এই সিস্টেম যেখানে প্রিভিয়াসলি একটা ফোর্স ছিল, এই সিস্টেম যার উপরে প্রিভিয়াসলি একটা ফোর্স ছিল এ থেকে বি এর দিকে পি ফোর্স, এবার এই সিস্টেমের উপরে টোটাল 3টে ফোর্স চলে এলো। একটা ফোর্স আছে এ থেকে বি এর দিকে, আর বি থেকে বি এর রাইট এবং লেফট দুদিকে দুটো ফোর্স পি যাচ্ছে। তাহলে তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে 3টে ফোর্স কাজ করছে, বাট বাস্তবে তা নয়, কারণ আমরা জানি ফোর্সেস ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ডিরেকশন, তারা একে অপরকে ব্যালেন্স করে। তাহলে এই যে পি ফোর্স যে এ পয়েন্টের দিকে আসছে, আর এই যে পি ফোর্স যে এ পয়েন্টের থেকে যাচ্ছে, তারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অফ অপোজিট সেন্স উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এ। এটা ভালো করে বুঝতে হবে। এই যে পি পয়েন্ট এর দিকে যাচ্ছে, এবং এই পি পয়েন্ট বলছি পি ফোর্স এর দিকে আসছে, আর এই যে পি ফোর্স এর থেকে যাচ্ছে, তারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অফ অপোজিট সেন্স, তাহলে তারা একে অপরকে ব্যালেন্স করবে। তার মানে এখানে আলটিমেটলি একটাই ফোর্স পড়ে রইল বি পয়েন্টকে বেস করে পি ফোর্স। তার মানে আমরা যে ইনিশিয়াল পি এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন নিয়েছিলাম এ, আমরা সেই পিকে শিফট করিয়ে দিলাম বিতে, এবং পি ফোর্সটা বি থেকে কাজ করছে। তার মানে এই যে থার্ড পিকচারটা দেখাচ্ছি সেটা কি বলছে, ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান আমরা চেঞ্জ করতেই পারি, শুধু যে পয়েন্টে চেঞ্জ করব সেই পয়েন্টটাকে কিন্তু রিজিডলি কানেক্টেড হতে হবে প্রিভিয়াস পয়েন্টের সাথে। দ্যাট ইজ সোজা বাংলায় বললে দুটো পয়েন্টকেই ওই বডির উপরে থাকতে হবে। এবার তুমি এখানে গদ করে নাও, গদে বহু কিছু লেখা পাবে। বানান টানান প্রথম এডিশান তো একটু ভুল ছিল, সেকেন্ড এডিশানটা করোনার জন্য আর আমরা করতে পারিনি, তো সেকেন্ড এডিশানে খুব বেশি দেওয়ারও কিছু নেই, মানে তোমাদের ডিনামিক্সটা রিজিডটা আমাদেরকে শুধু নতুন আনতে হবে এর মধ্যেই, তাহলে একটা কমপ্লিট বই হয়ে যাবে, সেটা কাজ চলছে, হয়েও যাবে। যাই হোক, তো কী আছে দেখো বিষয়টা বলে এখানে একটা বানান ভুল আছে, আমি ওগুলো কারেকশন করে দিচ্ছি, এটা খুব চটজলদি বের করা হয়েছিল সেই সময়তে। আমি মুখে যেটা বললাম সেটাই আছে, যে পি হচ্ছে একটা ফোর্স অ্যাক্টিং অ্যাট এ অ্যালং এ বি অন এ রিজিড বডি। উই দেন ইন্ট্রোডিউস টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস অ্যাট বি, each equal to P along B and AB respectively, so that they have no effect on the original force. তাদের অরিজিনাল ফোর্সের উপরে কোনো এফেক্ট নেই। তাহলে আমি তো দেখিয়ে দিলাম ছবিতে, পি ফোর্স অ্যাট এ অ্যান্ড অপোজিট পি অ্যাট বি অ্যালং দ্য সেম লাইন প্রডিউস ইকুইলিব্রিয়াম। তাহলে একমাত্র বেঁচে রইল কোন ফোর্সটা, পি ফোর্স অ্যাট বি অ্যাক্টিং ইন দ্য সেন্স এ বি, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অরিজিনাল ফোর্স, এবং অরিজিনাল ফোর্সের ডিরেকশনটাকেও মেনটেন করেছে, খেয়াল করবে। তাহলে এটাকেই আমরা বলি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান আমরা চেঞ্জ করতে পারি। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ এ ফোর্স। এটা হলো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ এ ফোর্স। নেক্সট টপিক হচ্ছে